আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, পশ্চিম কদুকিল স্কুল অ্যান্ড কলেজ, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের নিয়ে আজকেও তোমাদের সামনে আমি হাজির হয়েছি নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের লেনদেন থেকে 2018 সালের সকল বোর্ডে এসেছে এরকম একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও এবং পাঠে মনোনিবেশ করো। 2018 সালে সকল বোর্ডে এসেছে এরকম একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। জনাব সাকিবের ব্যবসা প্রতিষ্ঠানের নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। 1, 2, 3, 4, 5, 6টি ঘটনা দেওয়া আছে। ক, খ, গ 3টি প্রশ্ন। আমরা শুধু কটা নিয়ে এখন আলোচনা করতেছি এই স্লাইডে, পরবর্তী স্লাইডে খ এবং ধারাবাহিকভাবে পরের স্লাইডে গ নাম্বার আলোচনা করব। তাহলে ক নাম্বার প্রশ্নটা আগে আমি দেখি, তারপর উদ্দীপক নিয়ে আলোচনা করব। ক নাম্বার আমাদেরকে করতে বলা হয়েছে, জনাব সাকিবের ব্যবসায়িক লেনদেন 9, তার পরিমাণ নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, 1 থেকে 6 যে ঘটনাগুলো রয়েছে প্রত্যেকটা ঘটনা কিন্তু লেনদেন 9। এই 6টি ঘটনার মধ্যে যে সকল ঘটনা লেনদেন 9 তার পরিমাণ আমরা নির্ণয় করব। আর যে সকল ঘটনাগুলো লেনদেন তা এখন নির্ণয় করব না, সেগুলো আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। 1 তারিখে 1 নম্বর ঘটনায় লক্ষ্য করো, জনাব সাকিব 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে। লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো আছে উক্ত ঘটনায় আমরা সেই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করছি। যেহেতু এখানে 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেছে, অর্থাৎ আর্থিক অবস্থা কিন্তু এখানে কি হয়েছে, পরিবর্তন সাধিত হয়েছে। সুতরাং এটি একটি লেনদেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেগুলো লেনদেন নয় সেগুলোকে চিহ্নিত করা। তাহলে আমরা এটা লিপিবদ্ধ করতে পারবো না। 2 নাম্বার ঘটনা, তিনি পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেন। তাহলে জনাব সাকিব পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেন। এই ঘটনাটার ফলেও কিন্তু ব্যবসায়ী আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে। সুতরাং এটিও লেনদেন। 3 নম্বর ঘটনা লক্ষ্য করো, তিনি অর্থাৎ মিস্টার সাকিব 30,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করেন। তাহলে পণ্য ক্রয় করার জন্য ফরমায়েশ প্রদান করেছে, এখনো পণ্য ক্রয়ও হয়নি, লেনদেনও হয়নি। তাহলে এখানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়নি বা হিসাব সমীকরণে কোনো প্রভাব বিস্তার করেনি। ফলে 3 নম্বর ঘটনাটি লেনদেন নয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, 1, 2, 3 এর মধ্যে আমরা একটা পেয়েছি 3 নাম্বার, যেটি লেনদেন নয়। এটা আমরা এখন লিপিবদ্ধ করব। লিপিবদ্ধ করার জন্য একটা ছক রয়েছে। যেমন এখানে যদি তারিখ দিত তাহলে আমরা তারিখ লিখতাম। এখানে যেহেতু ক্রমিক নাম্বার দিয়েছে আমরা ক্রমিক নাম্বার দিয়েছি। এরপরে বিবরণ, টাকা, টাকা। তাহলে আমরা 3 নাম্বার ক্রমিক নাম্বার 3 ঘটনাটি আমরা এখন লিপিবদ্ধ করব। এটি লেনদেন নয়। তাহলে আমরা লিখব কি, ক্রমিক 3, বিবরণ হচ্ছে কি, প্রশ্নে যা দেওয়া আছে, পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করেন, কত টাকা, 30,000 টাকা। এটি লেনদেন নয়। 4 নম্বর ঘটনাটি লক্ষ্য করো, ব্যবসায়ী থেকে ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করেন। তাহলে মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে 3,000 টাকা উত্তোলন করেছেন। তাহলে কারবারের আর্থিক অবস্থার কি হয়েছে, পরিবর্তন হয়েছে। কারবার থেকে 3,000 টাকা কি পেয়েছে, হ্রাস পেয়েছে। তাহলে এটা দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে এবং হিসাব সমীকরণ A সমান L প্লাস E এর মধ্যে প্রভাব বিস্তার করেছে। ফলে এটি লেনদেন। 5 নম্বর ঘটনা লক্ষ্য করো, তার ব্যক্তিগত অর্থ হতে 10,000 টাকা চুরি হয়ে গেছে। তাহলে এখানে তার মানে কে, জনাব সাকিব। তো জনাব সাকিবের ব্যক্তিগত অর্থ হতে 10,000 টাকা কি হয়েছে, চুরি হয়েছে। যদি টাকাটা কারবার থেকে চুরি হতো তাহলে কারবারের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। যেহেতু কারবার থেকে না বললো কি, তার ব্যক্তিগত অর্থ হতে 10,000 টাকা চুরি হয়েছে। তাহলে এটি একান্ত ব্যক্তিগত মালিকের ক্ষতি হয়েছে। এটার ফলে কারবারের কোনো ক্ষতি সাধিত হয়নি। আমরা জানি মালিক
এবং কারবার দুইটি সম্পূর্ণ আলাদা বিষয়, দুইটাকে এক করলে কিন্তু হবে না। তাহলে তার ব্যক্তিগত খরচের কারণে কারবারের কোনো আর্থিক অবস্থার প্রভাব বিস্তার করে না এবং হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ই এর মধ্যে কোনো প্রভাব ফেলে না, যার ফলে 5 নাম্বার ঘটনাটাকে আমরা লেনদেন বলতে পারি না। তাহলে এটি যদি লেনদেন না হয় তাহলে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আসো আমরা লিপিবদ্ধ করি। 5 নাম্বার, ব্যক্তিগত অর্থ হতে চুরি হয়ে গেছে 10,000 টাকা, এটি লেনদেন নয়। 6 নাম্বার ঘটনাটি লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, পিন্টুর নিকট ধারে বিক্রয় 10,000 টাকা। তাহলে পিন্টুকে ধারে বিক্রয় করা হয়েছে, হয়তো টাকা এখন দেয়নি, পরবর্তীতে দেবে, যার ফলে দেনাদারের সৃষ্টি হয়েছে। 10,000 টাকার একটি কি ঘটনা ঘটলো এবং এটার ফলে কারবারের এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করেছে, যার ফলে এটি একটি লেনদেন। তাহলে আমরা লেনদেন নয়ের মধ্যে পেয়েছি কত? 3 নম্বর ঘটনা এবং 5 নম্বর ঘটনাটি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটার একটা যোগফল নির্ণয় করে এখন এটা সমাপ্ত করব। 30,000 এবং 10,000 দুইটা মিলে হচ্ছে কত? 40,000 টাকা। পরবর্তীতে আমরা খ নম্বর প্রশ্ন লক্ষ্য করছি, উপরোক্ত লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করো। তাহলে উপরোক্ত লেনদেনগুলো, এখানে যে 6টি ঘটনা রয়েছে সেই 6টি ঘটনার মধ্যে যেগুলো লেনদেন সেগুলোকে আমরা কেন লেনদেন বলছি তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা পূর্বে লেনদেনের অধ্যায়ে যখন আলোচনা করেছিলাম তখন এগুলো নিয়ে বলেছি। এ সমান এল প্লাস ই এর ব্যাখ্যা দিয়েছিলাম, এখন তোমাদের মনে থাকার জন্য পাশে দিয়ে আমি লিখে রেখেছি। এ সমান হচ্ছে সম্পদ, এল সমান হচ্ছে দায়, ই সমান হচ্ছে মালিকানা সত্ত্ব। সেই ই কে যদি আমরা বর্ধিত করি তাহলে পাই সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু ইতিপূর্বে 6টি ঘটনা নিয়ে আলোচনা করেছি এবং ওই ঘটনার মধ্যে 3 নম্বর ঘটনা এবং 5 নম্বর ঘটনাকে আমরা লেনদেন নয় হিসেবে পূর্বের অঙ্কে অর্থাৎ ক নাম্বার প্রশ্নে নির্বাচন করেছি, সেজন্য আমি এই দুইটিকে এই অংশ থেকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এই দুটি নিয়ে আর আলোচনা করব না, কারণ আমরা এই দুটি ক বিভাগে আলোচনা করেছি। খ বিভাগে আমাদের কাজ হচ্ছে উপরোক্ত লেনদেনগুলোর কারণ ব্যাখ্যা করব। তাহলে 6টি ঘটনার মধ্যে 2টি ঘটনা যদি বাদ পড়ে যায় আর বাকি রয়েছে 4টি, এই 4টি ঘটনা কিন্তু লেনদেন। তাহলে আমরা ধারাবাহিকভাবে একটি একটি করে আসি। এক, জনাব সাকিব 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। জনাব সাকিব 10 লক্ষ টাকা নিয়ে যখন ব্যবসা আরম্ভ করেছেন, হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ই এর মধ্যে এ মানে এখানে 10 লক্ষ মানে হচ্ছে 10 লক্ষ টাকা মানে হচ্ছে কি নগদান, যেটাকে আমরা এ হিসেবে চিহ্নিত করতে পারি, মানে সম্পদ হিসেবে চিহ্নিত করতে পারি। যেহেতু টাকাটা কে এনেছে মালিক নিজে, মালিক কারবারে কোনো কিছু দিলে সেটা কি হয়? মূলধন হয়, অর্থাৎ সি ক্যাপিটাল। ওই ক্যাপিটালটা কার অধীনে? ই এর অধীনে, অর্থাৎ মালিকানা সত্ত্বের অধীনে। তাহলে এখানে টাকার কারণে এর উপর প্রভাব বিস্তার করেছে এবং ই উপাদানের উপর প্রভাব বিস্তার করেছে। এও বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব ইও বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এটা কিভাবে লিখতে হয় দেখি। ঘটনা 1, ক্রমিক নাম্বার 1 দিয়েছি, এটি একটি লেনদেন, তাই লেনদেন লিখলাম। কিন্তু কেন লেনদেন ব্যাখ্যা করতে বলছে, আমরা সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করলাম। এইখানে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণে এ ও ই উপাদান বৃদ্ধি পেয়েছে। যেহেতু নগদ টাকা আসছে সেজন্য এ উপাদানে বৃদ্ধি পেয়েছে, যেহেতু এটা মালিকে এনেছে কারবারে টাকাটা মালিকানা সত্ত্ব, সেজন্য ই উপাদান বৃদ্ধি পেয়েছে। পরবর্তী ঘটনা 2, সেটিতে আমরা লক্ষ্য করছি তিনি পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেন। তাহলে লক্ষ্য করো, টাকা পরিশোধ করেন, টাকা মানে কি? নগদ। সেই নগদ হচ্ছে এখানে সমীকরণের এ উপাদান। তাহলে টাকা যেহেতু কারবার থেকে চলে যাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে, অর্থাৎ এ উপাদান কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। এখন আরেকটা কাকে দিছি টাকাটা? পাওনাদারকে। যখন দ্বারে পণ্য ক্রয় করেছিলাম তখন পাওনাদার বৃদ্ধি পেয়েছিল, এখন যেহেতু পাওনাদারকে পরিশোধ করে দিচ্ছি তাহলে পাওনাদার কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। পাওনাদার যখন বৃদ্ধি পায় তখন সেটা আমার জন্য হয়ে যায় দায়, অর্থাৎ এল উপাদান। আর এখানে যেহেতু টাকা পরিশোধ করা হচ্ছে, ফলে
পাওনাদার কি হবে, হ্রাস পাবে, অর্থাৎ এল উপাদান হ্রাস পাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তিনি পাওনাদারকে এত টাকা পরিশোধ করেন, টাকাও চলে যাচ্ছে, আবার পাওনাদারের পরিমাণও হ্রাস পাচ্ছে। টাকা চলে যাওয়ার কারণে সম্পদ হ্রাস পাবে, অর্থাৎ এ উপাদান হ্রাস পাবে। পাওনাদার কমার কারণে এল উপাদান হ্রাস পাবে, তাহলে এও হ্রাস পাচ্ছে, এলও হ্রাস পাচ্ছে। দেখি আমরা কিভাবে লিপিবদ্ধ করতে হয়। 2 নম্বর ঘটনা, লেনদেন। এখানে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণে যেহেতু টাকা পরিশোধ করছি, অর্থাৎ নগদ টাকা মানে হচ্ছে সম্পদ এ, আরেকটি হচ্ছে পাওনাদার, পাওনাদার মানে হচ্ছে দায় বা লাইবিলিটি, সে লাইবিলিটির এল, দুইটি উপাদানে কি পেয়েছে, হ্রাস পেয়েছে, যার ফলে এটিকে আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করছি। 3 নম্বর ঘটনা আমরা আলোচনা করছি না, পূর্বে আলোচনা করা হয়েছে। 4 নম্বর ঘটনায় লক্ষ্য করো, ব্যবসায়ী থেকে ব্যক্তিগত প্রয়োজনে 3000 টাকা উত্তোলন করে। তাহলে কারবারে মালিক কোনো কিছু দিলে সেটি হয় মূলধন, আবার মালিকের একমাত্র অধিকার আছে কারবার থেকে কোনো কিছু নেওয়ার, এবং সেটাকে কি হিসেবে ধরা হয়, উত্তোলন হিসেবে ধরা হয়, এবং যেটার প্রভাব মালিকানা সত্ত্ব ই উপাদানের উপর প্রভাব পড়ে। তাহলে মালিক ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন করেছে, তাহলে টাকা মানে কি, নগদান। নগদানটা কোন উপাদানের উপর, এ উপাদানের উপর। যেহেতু কারবার থেকে উত্তোলন করেছে, তাহলে এ কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। আচ্ছা, ব্যক্তিগত প্রয়োজনে মালিক, তাহলে মালিকানা সত্ত্ব, মালিক 10 লক্ষ টাকা মূলধন দিয়েছে, এখন 3000 টাকা উত্তোলন করে ফেলেছে, তাহলে মূলধনের পরিমাণ কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে এই যে ই মালিকানা সত্ত্ব যখন মূলধন আনছিল, ই মালিকানা সত্ত্ব কিন্তু তখন কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, দেখো বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন যেহেতু টাকা উত্তোলন করে ফেলতেছে, তাহলে ই উপাদান কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে এও হ্রাস পালো, ইও হ্রাস পেল। শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি কিভাবে লিপিবদ্ধ করতে হয়। 4 নাম্বার ঘটনা, লেনদেন। কেন লেনদেন হলো এটা, এখানে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণে যেহেতু টাকা উত্তোলন করা হয়েছে, সেজন্য এ উপাদান, এবং মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে, সেজন্য মালিকানা সত্ত্ব ই উপাদান, দুইটি উপাদানে কি পেয়েছে, হ্রাস পেয়েছে। 5 নম্বর ঘটনাটি লেনদেন নয়, তাই আমরা লিপিবদ্ধ করব না, ইতিপূর্বে আলোচনা হয়েছে তাই আর আলোচনা করছি না। 6 নম্বর ঘটনা লক্ষ্য করো, পিন্টুর নিকট ধারে বিক্রয় 10,000 টাকা। তাহলে পিন্টুর নিকট ধারে বিক্রয় করেছি কত টাকা, 10,000 টাকা। এইখানে আমরা বিশ্লেষণ করলে দুইটি উপাদান পাই, একটি হচ্ছে বিক্রয়, আরেকটি হচ্ছে পিন্টু। পিন্টুটাকে বিক্রয়ের ফলে কার জন্ম, ধারে বিক্রয়ের ফলে কার জন্ম হয়, দেনাদারের। পিন্টুটা হচ্ছে কি, দেনাদার। একটি হলো বিক্রয়, অপরটি হচ্ছে কি, দেনাদার। এখন বিক্রয় করলে কি হয়, কারবারের আয় হয়। আয়টা কোন উপাদানে প্রভাব বিস্তার করে, ই। কারণ ই কে যখন আমরা বর্ধিত করি তখন পাই কি, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। আর বলতে এখানে রেভিনিউ কে বোঝাচ্ছে। তাহলে বিক্রয় উপাদানটা এখানে কি হচ্ছে, বিক্রয়ের ফলে আয় যেহেতু বাড়তেছে, মালিকানা সত্ত্ব কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আবার ওদিক দিয়ে পিন্টু যখন ধারে বিক্রি করেছি, পিন্টু হচ্ছে কি, দেনাদার। দেনাদার যদি বাড়ে তাহলে কি হচ্ছে, সম্পদও বৃদ্ধি পাচ্ছে। পিন্টু আজকে টাকা দেয় নাই, কিন্তু কিছুদিন পরে তো টাকাগুলো দেবে, তাহলে পিন্টুর কাছে যে টাকাটা জমা আছে ওটা কারবারের জন্য কি এখন সম্পদ হিসেবে কাজ করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমরা কিভাবে লিপিবদ্ধ করতে পারি। 6 নম্বর ঘটনা, এটি একটি লেনদেন, কারণ এখানে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণে এ উপাদান অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এবং ই উপাদান মালিকানা সত্ত্ব সেটিও বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থী বন্ধুরা 2018 সালের সকল বোর্ডে এসেছে এরকম হিসাব বিজ্ঞান বইয়ের 2য় অধ্যায় লেনদেন থেকে খ এবং খ অংশ আমরা আলোচনা করেছি। এখন আসো আমরা গ অংশ আলোচনা করব। গ অংশ আমাদেরকে বলা হয়েছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তাহলে সমীকরণ অর্থাৎ এ সমান এল প্লাস ই এর উপর লেনদেনের প্রভাব দেখাতে বলেছি। একটু আগে আমরা হয়তো কারণ ব্যাখ্যা করেছি, সেই কারণগুলো থেকে আমরা চাইলে এটি তৈরি করতে পারি। তাহলে ক্রমিক নাম্বার দিয়েছি, একটি উদ্দীপ্ত, প্রতি লাইনে লাইনে আমাদেরকে উদ্দীপ্ত নির্ণয় করতে হয়। তারপরে দেওয়া আছে এ সম্পদ, সম্পদকে 2 ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে নগদ, দেনাদার, আরো করা যায়, ব্যাংক করা যায়। আর এল
এল কে আমরা পাওনাদার হিসেবে দেখাইছি, এখানে ব্যাংক ঋণও থাকতে পারে, আমাদের এই অঙ্কে নাই তাই আমরা করি নাই। প্লাস ই মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকানা সত্ত্ব মালিকের সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি এই উপাদানের মধ্যে কি কি প্রভাব পড়ছে সেগুলো লিপিবদ্ধ করব। আর সর্বশেষ হচ্ছে মন্তব্য মানে কারণটি উল্লেখ করব। তাহলে গ নম্বর প্রশ্নের মধ্যে আমরা ওই পূর্বের যে 6টি ঘটনা ছিল তার মধ্যে 2টি লেনদেন নয়, সেগুলো এখানে আসবে না, সমীকরণে প্রভাব পড়বে না, কারণ যে ঘটনাগুলো লেনদেন নয় সেগুলো সমীকরণে প্রভাব ফেলে না। বাকি যে 4টি ঘটনার লেনদেন সেগুলো সমীকরণে প্রভাব বিস্তার করবে। আমরা সেই 4টি কিভাবে লিপিবদ্ধ করতে হয় দেখব পর্যায়ক্রমে। প্রথমটি দেখছি, জনাব সাকিব 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেছে। তাহলে নগদ টাকা এনেছে, এ সম্পদ নগদ, এখানে নগদ বৃদ্ধি পেয়েছে 10 লক্ষ টাকা। একইভাবে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছিল, এখানেও 10,000 টাকা বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা লিপিবদ্ধ করলাম। ক্রমিক নাম্বার 1, নগদ টাকা 10 লক্ষ, মালিকানা সত্ত্ব 10 লক্ষ, মন্তব্যের করে লিখলাম মূলধন আনয়ন করার ফলে এই 2টি টাকা বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় নাম্বার ঘটনা লক্ষ্য করো, তিনি পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেন। তাহলে পাওনাদারকে যখন টাকা পরিশোধ করেন নগদ টাকা হ্রাস পাবে, তাহলে এখানে 10,000 টাকা মাইনাস হবে। আমরা মাইনাস লিখি কি দিয়ে? উভয় পাশে ব্র্যাকেট দিয়ে। আবার পাওনাদার যেহেতু হ্রাস পাচ্ছে, পাওনাদারের একটি ঘর রয়েছে, সেখানে সেই পাওনাদারের ঘরটিও কি হবে? মাইনাস হবে, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা লিখার আগে আমাদের আরেকটি কাজ করতে হবে, উদ্দীপ্ত নির্ণয় করতে হবে। প্রতি লাইনের শেষ আমরা কি করি? উদ্দীপ্ত নির্ণয় করি। তাহলে দেখো উদ্দীপ্ত লিখলাম, নগদের ঘরে 10 লক্ষ, মালিকানা সত্ত্বের ঘরে 10 লক্ষ। আর ঘটনাটি আমরা লিপিবদ্ধ করতেছি, তিনি পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করেন। 10,000 টাকা পরিশোধ করার নগদ টাকা হ্রাস পেয়েছে, সেজন্য 10,000 টাকাকে ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে লিখলাম। সেই 10,000 টাকার কারণে পাওনাদারও কিন্তু হ্রাস পাচ্ছে, সেজন্য পাওনাদারের ঘরে 10,000কে কি করেছি? মাইনাস করে লিখেছি। মন্তব্যের ঘরে লিখলাম পাওনাদারকে পরিশোধ। এখন আমাদের কাজ হচ্ছে উদ্দীপ্ত নির্ণয় করা, অর্থাৎ 10 লক্ষ থেকে 10,000 বিয়োগ করে 90,000, পাওনাদার 10,000 মাইনাস বসবে, মালিকানা সত্ত্ব 10 লক্ষ বসে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা তৃতীয় ঘটনা যদি দেখি, যেটা আমাদের প্রশ্নের 4 নম্বর ঘটনা ছিল, ব্যবসায়ী থেকে ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকা উত্তোলন করেন। 3,000 টাকা যেহেতু উত্তোলন করেছেন, অর্থাৎ নগদ টাকা হ্রাস পেয়েছে। অপরদিকে ব্যক্তিগত প্রয়োজনে তিনি যেহেতু উত্তোলন করেছেন, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। তাহলে এই 3,000 টাকা নগদের ঘরেও মাইনাস হবে, মালিকানা সত্ত্বের ঘরেও মাইনাস হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো 4 নম্বর ঘটনাটি, নগদের ঘরে আমরা 3,000 টাকা মাইনাস করলাম, মালিকানা সত্ত্বের ঘরেও 3,000 টাকা মাইনাস করেছি। তার পূর্বে আমরা কি করেছি? 10 লক্ষ থেকে 10,000 বিয়োগ করে 9,90,000। এখানে শুধু 10,000 ছিল, 10,000 বসালাম। এখানে 10 লক্ষ ছিল, 10 লক্ষ বসালাম। আর চতুর্থ ঘটনা দ্বারা 3,000 টাকা উভয়দিকে মাইনাস করেছি, মন্তব্যের ঘরে লিখেছি উত্তোলন। পরবর্তী ঘটনা আমরা দেখতে পাচ্ছি, পিন্টুর নিকট ধারে বিক্রয় 10,000 টাকা। তাহলে ধারে বিক্রয়ের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায়। আর পিন্টু হচ্ছে দেনাদার, এখানে দেনাদার বৃদ্ধি পাচ্ছে 10,000 টাকা। তাহলে দেনাদারের ঘরে 10,000 টাকা হবে, আর মালিকানা সত্ত্বের ঘরে 10,000 টাকা হবে, উভয়টাই কিন্তু হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দেখো 6 নম্বর ঘটনা, শুরুতে উদ্দীপ্তটা নির্ণয় করি। 9,90,000, এখান থেকে 3,000 গেলে 9,87,000। এখানে 10,000 মাইনাস আছে, 10,000 মাইনাস লিখলাম। 10 লক্ষ থেকে 3,000 বিয়োগ করে 9,97,000। আর ঘটনাটা হলো কি, পিন্টুর নিকট ধারে বিক্রয় 10,000 টাকা। 10,000 টাকা ধারে বিক্রি করছি, টাকা পাইনি, সেজন্য নগদের ঘরে কোনো প্রভাব পড়বে না, দেনাদারের ঘরে প্রভাব বিস্তার করবে। তাই দেনাদার বৃদ্ধি পেল 10,000 টাকা, বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, সেজন্য 10,000 টাকা মালিকানা সত্ত্বের ঘরে বৃদ্ধি পেল। এখন আসো আমরা উদ্দীপ্ত নির্ণয় করি। এখানে 9,87,000 আছে, 9,87,000 লিখলাম। এখানে 10,000 আছে, 10,000 লিখেছি। সমান সমান চিহ্ন, অর্থাৎ এ সমান এল প্লাস ই, অর্থাৎ এ এর যোগফলের সাথে এল এবং ই এর যোগফল কি হতে হবে? সমান হতে হবে। তাহলে আমরা এ এর যোগফল এখানে নির্ণয় করব, আবার এল প্লাস ই এর যোগফল এখানে নির্ণয় করব। এল এর ঘরে 10,000 টাকা মাইনাস আছে, 10,000 টাকা লিখলাম। ই এর ঘরে 9,97,000 ছিল, এখানের সাথে আমরা 10,000 যুক্ত করেছি, 10,07,000 হয়েছে। উদ্দীপ্ত নির্ণয় করলাম, এবার আমরা যোগফল নির্ণয় করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, নগদের ঘরের এবং দেনাদারের ঘরের যোগফল 9,87,000 এবং 10,000 মিলে হয়েছে 9,97,000। তাহলে এর যোগফল হচ্ছে 9,97,000। এখন আমাকে এল এবং ই এর যোগফলও কিন্তু 9,97,000 করতে হবে। যদি হয় তাহলে বুঝবো আমার হিসাব শুদ্ধ, যদি না হয় তাহলে আমার হিসাব ভুল, কারণ হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করতে আমার হয়তো কোনো জায়গায় ভুল হয়েছে।
পাওনাদারের ঘরে আমরা 10,000 টাকা কিন্তু মাইনাস দেখতেছি। আবার মালিকানা সত্ত্ব ই এর ঘরে আমরা দেখতে পাচ্ছি 10,07,000 প্লাস। তাহলে 10,07,000 থেকে 10,000 টাকা মাইনাস দিন 9,97,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করছি উভয় দিকের যোগফল আমাদের সমান হয়েছে, অর্থাৎ আমাদের অঙ্ক শুদ্ধ রয়েছে। আচ্ছা, এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।